আগামী 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে প্রথম পূর্ণাঙ্গ ভোটার তালিকা, কিন্তু দ্বিতীয় তালিকা কবে প্রকাশ পাবে? 28 তারিখে তো প্রথম পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পেয়ে গেল। তাহলে কি 2026 সালের বিধানসভা নির্বাচন যে হতে চলেছে সেক্ষেত্রে তাহলে 28 তারিখের লিস্টে যাদের নাম থাকবে তারাই দিতে পারবে? কারণ নাম যদি দ্বিতীয় তালিকাতে না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি তখন কি করবেন? তাদেরকে তাহলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তাদেরকে তাহলে নাগরিকত্ব চলে যাবে, এবং কাদের নামই বা 28 তারিখের তালিকাতে থাকবে এবং কাদের নাম থাকবে হচ্ছে দ্বিতীয় তালিকাতে? সমস্ত কিছু জানাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটি আমরা অনেক কষ্ট করে বানাই, অনেক তথ্য সংগ্রহ করে, একটি লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে যে আদালতের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটারদের নথি যাচাইয়ের কাজ বর্তমানে চলছে। কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারকরা এই গুরুদায়িত্ব বর্তমানে পালন করছে। সোমবার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে রবিবার তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এই জুডিশিয়াল অফিসার বিধানসভা ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত এই বিচারকদের জন্য নির্দিষ্ট লগইন আইডি তৈরি করা হয়েছে, নির্দিষ্ট পাসওয়ার্ড তৈরি করা হয়েছে এবং তারা ওটিপির মাধ্যমে তারা সেখানে লগ ইন করতে পারবেন। অর্থাৎ একটা ওটিপি যাবে ওনাদের মোবাইলে, ওটিপি যখন তিনি দেবেন তারপরে তিনি বিধানসভা সিলেক্ট করবেন, পার্ট নাম্বার বুথ নাম্বার সিলেক্ট করে তিনি নিজের ভার্ডিক্ট দিতে পারবেন। দেখুন, বর্তমানে প্রায় 50 লক্ষ নথি যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। এদের মধ্যে কারা কারা রয়েছে সেটা আপনাদের জানাচ্ছি। বিপুল সংখ্যক এই আবেদনের পাহাড় জমায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এনুমারেশন ফর্ম, প্রয়োজনীয় নথি এবং বুথ পর্যায়ের আধিকারিকদের পর্যবেক্ষণ খতিয়ে দেখে তবেই আবেদন গ্রহণ করবেন বা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন। ব্যাপারটি কি হচ্ছে, তিনি যখন লগ ইন করছেন তখন প্রথমে একটি ভোটার ধরুন তিনি সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে ওই ভোটারের তিনি প্রথমে দেখতে পাচ্ছেন এনুমারেশন ফর্ম, তারপরে ওই ভোটার কি নথি আপলোড করছে সেই সমস্ত তথ্য তিনি দেখতে পাচ্ছেন, হয়ে গেল। এবং সেক্ষেত্রে বিএলও, ইআরওরা বা মাইক্রো অবজারভাররা কি অবজারভেশন দিয়েছেন সেগুলো তিনি দেখতে পাচ্ছেন। এবার সেগুলো দেখার পরে তার যেটা মনে হচ্ছে যে এটাকে অ্যাকসেপ্ট করার মতন তিনি অ্যাকসেপ্ট করছেন। অ্যাকসেপ্ট করার সময় তিনি সেখানে কারণ লিখে দিচ্ছেন এবং যদি রিজেক্ট করার হয় তাহলে সেটাকে রিজেক্ট করে দিচ্ছেন, কেন রিজেক্ট করছেন কারণ লিখে দিচ্ছেন। দেখুন, একাধিক জেলা থেকে চূড়ান্ত হিসাব না আসায় জটিলতা আরও তৈরি হয়েছে। আগামী 28শে ফেব্রুয়ারি প্রথম পর্বে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, এই নিয়ে আর কোনো সন্দেহই নেই। তবে কমিশন সূত্রের খবর যে নথির ভার এবং যাচাই পর্বের যে দীর্ঘসূত্রতা রয়েছে সেই কারণে 10 মার্চের আগে দ্বিতীয় তালিকা প্রস্তুত হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। অর্থাৎ আগামী বা দ্বিতীয় যে তালিকা প্রকাশিত হবে সেটা হবে হচ্ছে 10ই মার্চের পরে। বিচারকরা প্রতিটি ভোটারের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন বলে এই সময়সীমা বাড়াতে হচ্ছে। আপাতত জেলা স্তরে তালিকা প্রকাশের যে কারণ রয়েছে বা জেলা স্তরে তালিকা প্রকাশ করা হবে, তারপরে সেটাকে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হবে, তারপর সেটি পৌঁছে যাবে হচ্ছে সার্ভারে আপলোড হবে এবং দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে। এখন ব্যাপারটি হচ্ছে কাদের কাদের নাম এই যে 50 লক্ষ লোক রয়েছে যাদের তথ্য যাচাই করছেন নির্বাচন কমিশন, তারা কারা এক্স্যাক্টলি? সবার মনে এখন একটাই প্রশ্ন যে তারা কারা। দেখুন, এক্ষেত্রে তারা হচ্ছে শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির কারণে যে সমস্ত ভোটারদের তথ্য যাচাই করা পসিবল হয়নি বা দেরি হচ্ছিল ইআরও এবং এইআরওদের, সেই সমস্ত তথ্য নিয়েই কিন্তু এবার এই সমস্যাটি তৈরি হয়েছে। দেখুন, অনেক ভোটার রয়েছেন যারা ধরুন কি হয়েছে, যাদের ভোটার কার্ডের নাম আলাদা, আধার কার্ডের নাম আলাদা, ঠিক আছে, বা যারা যে তথ্য জমা দিচ্ছেন সেক্ষেত্রে আধার কার্ডের নাম আলাদা এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের নাম আলাদা। তো এই সমস্ত কিছু ভোটার রয়েছেন, কিন্তু তাদের মধ্যে জেনুইন ভোটারও রয়েছে, সব যে ফেক ভোটার তেমনটা নয়। দ্বিতীয়তে কারা রয়েছেন? দ্বিতীয়তে রয়েছেন ধরুন কেউ একজন কাউকে প্রোজেনি ম্যাপিং করিয়েছে বাবা হিসাবে বা মা হিসাবে বা ঠাকুরদা হিসাবে বা ঠাকুমা হিসাবে, কিন্তু তিনি প্রমাণই করতে পারেননি যে তিনি তার বাবা, মা, ঠাকুমা অথবা ঠাকুরদা। তো সেক্ষেত্রে এই সমস্ত ভোটাররাও রয়েছে। কিছু ভোটার রয়েছে যারা 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস তারা দিতেই পারেনি, তারা ধরুন শুধুমাত্র প্যান কার্ড আপলোড করে রেখে দিয়েছে, শুধুমাত্র প্যান কার্ড দিয়েছে। তো সেই সমস্ত ভোটারদের তথ্যগুলো রয়েছে যেগুলো আপলোড হওয়া বাকি, আপলোড হয়ে গেছে, কিন্তু সেই সমস্ত ভোটারদের কিন্তু কোনো রকমভাবে তারা ডিসিশন নিতে পারেনি তাদের ক্ষেত্রে কি করবে। আরও কিছু ভোটার রয়েছেন যাদের নামের ধরুন বড় সড়ো ভুল রয়েছে, ছোটোখাটো ভুল, মধ্যখানে কুমার আছে কি নেই বা বাংলা নাম ঠিক রয়েছে, ইংরেজি নামে কিছুটা সমস্যা রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কিন্তু কারোর নাম ধরুন পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, এই সমস্ত ভোটার রয়েছেন। তারপর ধরুন কিছু ভোটার রয়েছেন যাদের বয়স 45 বছরের বেশি হওয়া সত্ত্বেও তাদের নাম 2002 সালের ভোটার লিস্টেও নেই
নেই, তার আগের ভোটার লিস্টেও নেই। তো এই সমস্ত ভোটারদের নাম কেন নেই, তারা কি কি ডকুমেন্টস জমা দিয়েছেন, সেই ডকুমেন্টসের ভিত্তিতে ধরুন তাদেরকে কোনোভাবে ডিসিশনে নিতে পারেনি ইআরওরা বা ইআরওরা ডিসিশন নিয়ে নিয়েছেন, সেটা মাইক্রো অবজারভারদের কাছে গিয়েছিল, মাইক্রো অবজারভার সেটাকে আবার রিটার্ন পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ এই ধরনের কিছু রয়েছে। এছাড়া সব থেকে বেশি রয়েছে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং তারপরে রয়েছে আনম্যাপড ভোটার, অর্থাৎ কেউ রয়েছে যারা কোনো নথি দেখাতে পারেনি। এবার আবার অনেকে রয়েছে ধরুন শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেট দেখিয়েছে এবং যেই ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছে সেটা জারি করা হচ্ছে ধরুন পঞ্চায়েত স্তরে, কিন্তু এসডিও অবধি লাস্ট, তার নিচের স্তরের কেউ যদি ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে সেটা কিন্তু গ্র্যান্টেড নয়। তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট শুধু থাকলে পরে সেটাও তথ্যগত অসঙ্গতির মধ্যে পড়ছে, তাদেরটাও থাকবে। কেউ ধরুন শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট দিয়ে হিয়ারিং করেছে, তারা আর অন্য কিছু দেয়নি। তো কাস্ট সার্টিফিকেট তো 2010-এর পরে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেটগুলো তো বিশেষ করে ওবিসি, তাদের তো বাদ হয়ে আছে। তো সেই সমস্ত ভোটাররাও রয়েছে। মানে এই যে 50 লক্ষ রয়েছে, 50 থেকে 55 লক্ষ, এর মধ্যে সবাই যে ফেক তেমনটা নয়, এর মধ্যে ফেকও রয়েছে। কিন্তু যদি দেখা যায় যে এর মধ্যে 50% নামও যদি বাদ চলে যায়, তাহলে টোটাল যে নাম বাদ যাবে এসআইআর এর ফলে সেটা কিন্তু 1 কোটি ছুঁয়েই ফেলবে। কারণ এখনো অবধি 63 লক্ষ নাম এই মুহূর্ত অবধি বাদ চলে গেছে। তারপরেও কিন্তু অনেক নাম বাদ চলে গেছে। কিছু কিছু জেলাতে প্রায় 20% উপরে ফেক নথি আপলোড হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে প্রায় 1 কোটি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর এর ফলে মোট বাদ যাওয়া ভোটারের সংখ্যা। তো এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।